আমন্ত্রণ ডিবিসি নিউজের বিশেষ আয়োজন বিআরবি কেবলস উৎসবের ভোট পাওয়ার্ড বাই বিআরবি হসপিটাল। দেখছিলেন মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনাম। এবারে জানাবো খবরে বিস্তারিত। সঙ্গে আছি আমি মজুমদার জুয়েল। উৎসবমুখর পরিবেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শেষে চলছে ভোট গণনা। বিভিন্ন কেন্দ্রের বেসরকারি ফলাফল এরই মধ্যে আসতে শুরু করেছেন। আমাদের সাথে অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন ডক্টর বদিউল আলম মজুমদার, সাবেক প্রধান, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন। আপনার কাছে একদম লেবেনের মতো প্রশ্ন, কেমন দেখলেন এই যে 18টি মাসের মতো আপনারা কষ্ট করলেন, কষ্ট করে গণ অভ্যুত্থানের পরে এত বড় একটা নির্বাচন হলো, আপনি কি খুশি? হ্যাঁ, নির্বাচনটা শান্তিপূর্ণ হয়েছে বহুলাংশে, দুই একটা বিচ্ছিন্ন ঘটনা ছাড়া, এবং যারা ভোট দিতে চেয়েছে তারা ভোট দিতে পেরেছে। তো এটা একটা বিরাট অর্জন নিঃসন্দেহে, এবং এই জন্য যারা এর সাথে যুক্ত তারা অবশ্যই ধন্যবাদ পাওয়ার যোগ্য। তবে আমাদের প্রধান নির্বাচন কমিশনার যেটা বলেছেন সকল মানদণ্ডে এটা শ্রেষ্ঠ নির্বাচন, তো ওটা নিয়ে প্রশ্ন রয়েছে। কারণ আমরা অতীতে যেটা দেখেছি, অনেক ব্যক্তি যারা নির্বাচনে প্রার্থী হওয়ার যোগ্য ছিলেন না, যেমন যারা ঋণখেলাপি কিংবা যারা দ্বৈত নাগরিক, এসব অনেকের ব্যাপারে ছাড় দেওয়া হয়েছে বলে এরকম অভিযোগ রয়েছে। তো এরা যখন নির্বাচনে অংশগ্রহণ করে, এবং এছাড়াও আরও হয়েছে যে অনেকেই যে আমাদের আরপি অনুযায়ী, আমাদের গণপ্রদত্ত আদর্শ অনুযায়ী প্রত্যেক প্রার্থী তাদের মনোনয়নপত্রের সাথে তাদের আয়কর রিটার্ন জমা দেওয়ার কথা। তো আমরা যতটুকু দেখেছি, আমরা এইসব নিয়ে কাজকর্ম করি হলফনামা নিয়ে, যে মনে হয় যেন অনেকেই তারা শুধুমাত্র প্রত্যয়নপত্র জমা দিয়েছেন, আয়কর রিটার্ন নয়, তাদের সর্বশেষ আয়কর রিটার্ন জমা দেওয়ার কথা। তো এইসব ব্যক্তিদের মনোনয়নপত্র অসম্পূর্ণ এবং তাদের মনোনয়নপত্র বাতিল হওয়ার কথা। তো এইরকম অনেক ব্যক্তি যারা যোগ্য নন তারা নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ পেয়েছেন, এবং এই ব্যাপারে আদালত কয়েকজনের নির্বাচনের ফলাফল স্থগিত করারও নির্দেশ দিয়েছে। তাহলে এটা যারা যোগ্য নন তারা যদি নির্বাচনে অংশগ্রহণ করে, তাহলে অযোগ্য ব্যক্তিরা কেউ জিতে যেতে পারেন। আবার যারা জেতার কথা, এই অযোগ্য ব্যক্তিরা যদি নির্বাচনে মাঠে না থাকতেন, তারা হেরে যাবেন। তো এটা নির্বাচনের ন্যায্যতা এবং সঠিকতা প্রশ্নবিদ্ধ করে, এবং তো এটা নির্বাচন কমিশনের কিছু করা দরকার। বস্তুত আমাদের একজন নির্বাচন কমিশনার এ ব্যাপারে বলেছেন, যে মাসুদ সাহেব বলেছেন যে যাদের বিরুদ্ধে এইসব অভিযোগ আছে তারা নির্বাচনের পরেও ব্যবস্থা নেওয়া যায়। তো নির্বাচনের পরে একমাত্র ব্যবস্থা নিতে পারে তারা যে নির্বাচনের তাদের ফলাফলটা স্থগিত করে তদন্ত সাপেক্ষে তারা সিদ্ধান্ত নেওয়া, এবং এ ব্যাপারে তাদের সেই ক্ষমতা আছে, তাদের অন্তর্নিহিত ক্ষমতা আছে, ইনহেরেন্ট পাওয়ার। এবং এছাড়াও আমাদের আদালতের রায় আছে, সুস্পষ্ট রায় আছে। যদি নির্বাচনের সময়ে প্রশ্ন উঠে নির্বাচনের সঠিকতা নিয়ে, এবং নির্বাচন জাস্ট এবং ফেয়ার হয়েছে কিনা, এবং একই সাথে কারচুপি যদি অভিযোগ ওঠে, তখন নির্বাচন কমিশন তদন্ত সাপেক্ষে নির্বাচন বাতিল করতে পারে, আবার পুনর্নির্বাচনের নির্দেশও দিতে পারে। তো এখানে তো সুস্পষ্ট যে সকল অভিযোগ উঠেছে, যেমন একজন নির্বাচন কমিশনার বলেছেন যে বৈধ করে দিলাম, টাকাটা কিন্তু দিয়ে দিয়ে। তো তার মানে তাদের এই বৈধতা প্রশ্নবিদ্ধ। আমি এগুলো নিয়ে অবশ্যই আলোচনা করব। এই জন্য আমাদের নির্বাচন কমিশন এই ব্যাপারে এই গেজেট প্রকাশের আগেই, গেজেট প্রকাশ হয়ে গেলে কিন্তু এটা নির্বাচন কমিশনের হাতে থাকবে না, চলে যায়, এটা তখন আদালতের বিষয় হয়ে যায়। কিন্তু নির্বাচন কমিশনেরই এই ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া দরকার। এবং আমরা এইরকম একটা সুপারিশ করেছিলাম নির্বাচন কমিশন, যে প্রথমত আমরা সুপারিশ করেছিলাম যারা ঋণখেলাপি তারা 6 মাস আগে ঋণ রেগুলারাইজ করতে হবে, এবং অভ্যাসগত ঋণখেলাপিরা কোনোভাবেই যেন নির্বাচন অংশ নিতে না পারে। আর এছাড়াও আমরা 48 ঘন্টার মধ্যে, নির্বাচন 48 ঘন্টার মধ্যে আমরা নির্বাচন কমিশনের নির্বাচনটাকে সার্টিফাই করা, নির্বাচনটা সঠিক হয়েছে, সুষ্ঠু হয়েছে, ন্যায়ানুগ হয়েছে, ফেয়ার এবং জাস্ট হয়েছে, এই ব্যাপারে এই যে তাদের একটা ঘোষণা দেওয়া, পাবলিক ঘোষণা দেওয়া, তো ওটাও গ্রহণ করা হয়নি। ওটাও যদি গ্রহণ করা হতো তাহলে কিন্তু তাদেরকে এখন এই প্রত্যেকটা আসন নিয়ে তাদের চিন্তা করে তাদের আলোচনা আসবো। আমরা যেই ঘোষণা ফিরে এসেছিলাম, সেখানে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ
এই মুহূর্তে ব্রিফ করছেন এবং তার কাছে যে কটা ফলাফল এসছে সেগুলো জানাচ্ছেন। আমরা একটু যাই সরাসরি নির্বাচন ভবনে। রুবেল জাতীয় পার্টি, উনি লাঙ্গল প্রতীক নিয়ে পেয়েছেন 69। জনাব মোহাম্মদ হেসাবউদ্দিন বাংলাদেশ জামায়াতে ইসলাম দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে পেয়েছেন 4934। জনাব শেখ নাসির উদ্দিন গণফোরাম উদীয়মান সূর্য প্রতীক নিয়ে উনি পেয়েছেন 13 ভোট। এখানে গণভোটের হাঁ প্রতীক পেয়েছে 8913টি, না 3208টি। পিরোজপুর 1, এখানে জনাব আলমগীর হোসেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল ধানের শীষ প্রতীকে পেয়েছেন 1872টি। এটা 5টা কেন্দ্রের হিসাব। 168টা 168টা প্রতি কেন্দ্রের মধ্যে 5টা কেন্দ্রের হিসাব যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জনাব আলমগীর হোসেন পেয়েছেন 1872। জনাব মাসুদ সাইদি বাংলাদেশ জামায়াতে ইসলামের উনি দাঁড়িপাল্লার প্রতীক নিয়ে পেয়েছেন 5086। টোটাল পার্সেন্টেজ ভোলা 4, আমাদের মোট ভোট কেন্দ্রের সংখ্যা 155টি। আমরা আপনাকে 5টার হিসাব দিচ্ছি। জনাব আবুল কালাম জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন সিংহ প্রতীক নিয়ে উনি পেয়েছেন 6টি ভোট। জনাব আবুল মোকাররম মোহাম্মদ কামাল উদ্দিন ইসলামী আন্দোলন বাংলাদেশ হাতপাখা প্রতীক নিয়ে উনি পেয়েছেন 286টি ভোট। মোহাম্মদ রফিকুল ইসলাম স্বতন্ত্র প্রার্থী ফুটবল প্রতীক নিয়ে পেয়েছেন 3 ভোট। জনাব মোহাম্মদ নুরুল ইসলাম বাংলাদেশ জাতীয়তাবাদী দল ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন 7525টি ভোট। জনাব মোহাম্মদ মোস্তফা কামাল বাংলাদেশ জামায়াতে ইসলামের দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে পেয়েছেন 3166 ভোট। জনাব মোহাম্মদ জালাল উদ্দিন রুমি আমজনতার দল প্রজাপতি প্রতীক নিয়ে উনি পেয়েছেন 6 ভোট। জনাব মোহাম্মদ মিজানুর রহমান জাতীয় পার্টি লাঙ্গল প্রতীক নিয়ে উনি পেয়েছেন 28 ভোট। পিরোজপুর 2, মোট ভোট কেন্দ্রের সংখ্যা 167। আমরা 10টা কেন্দ্রের বেসরকারি ফলাফল বার্তাশিট থেকে আমি আপনাদেরকে ফলাফলগুলো আমরা মোটামুটি পাচ্ছি, যাতে মানে আমরা কেন্দ্র থেকে যে ফলাফলগুলো পাচ্ছি তা থেকে অনেক এগিয়ে আছে নির্বাচন কমিশন, অনেক পিছিয়ে আছে। আচ্ছা, এই গ্যাপটার মধ্যে কি অনেক কিছু পরিবর্ধন বা পরিমার্জন বা ইঞ্জিনিয়ারিং কোনো সুযোগ থাকে কি? ধরেন কেন্দ্র থেকে আমি ফলটা নিয়ে আসলাম, এরপরে কমিশন পর্যন্ত যেতে যেতে পরিবর্তন হয়ে যাওয়া, এরকম অভিযোগ আমরা আগে শুনেছি। তো আমার মনে হয় না এবার আমরা সেই আশঙ্কা আছে, কারণ এটা হবে চরম দুর্ভাগ্যজনক। তো আমরা আশা করি যে নির্বাচন কমিশন যেই তথ্য তারা পেয়েছে, তারা তাদের কর্মকর্তাদের কাছ থেকে ফর্মালি যেটা পেয়েছে তার ভিত্তিতে নির্বাচন কমিশন তাদের ফলাফল ঘোষণা করছে। আর ইনফর্মালি এইসব তথ্য এসছে গণমাধ্যমের কাছে, তারা ইনফর্মালি আগের থেকেই, ফর্মালি আসার আগেই তারা এই তথ্য প্রকাশ করছে, তাই এটা পার্থক্য থাকবেই। তো আমি আশা করি না যে এই ব্যালটগুলো তো সংরক্ষিত থাকে, যদি কেউ আবার চ্যালেঞ্জ করে পরবর্তীতে তাহলে আবার গণনা করা হয়। এটা একবার যদি যে গেজেট প্রকাশ করে ফেলা হয় তখন আদালতের বিষয় হয়ে যায়, তখন আদালতে সংক্ষুব্ধ ব্যক্তিরা আদালতে এটা চ্যালেঞ্জ করতে হবে। চ্যালেঞ্জ করলে আদালত যদি খুলতে চায় তো আদালতের নির্ভর করে। তবে আমাদের এপারে অভিজ্ঞতা অত্যন্ত নেতিবাচক। অতীতে আমার মনে হয় একটা ছাড়া আর অত্যন্ত সীমিত সংখ্যক ছাড়া আর অধিকাংশ ক্ষেত্রে এই যে ইলেকশন পিটিশন বলে এগুলো, যে নির্বাচনী বিরোধের যে মামলা, এই মামলাগুলো অনেক সময় এই 5 বছর মেয়াদের আগে এগুলো শুরু হয় না। তো এখানে একবার জিতে গেলে সেটার চ্যালেঞ্জ করেও অনেক ক্ষেত্রে প্রতিকার পাওয়া যায় না।
তো তাই নির্বাচন কমিশনের এটা সুরাহা করা দরকার। আমি তো আগেই বলেছি যে এই ব্যাপারে আদালতের রায় আছে, যেখানে যেখানে প্রশ্ন উঠবে, অভিযোগ উঠবে, সেখানে নির্বাচন কমিশন তদন্ত সাপেক্ষে সেই নির্বাচন বাতিল করতে পারে, আবার পুনর্নির্বাচনের তারা নির্দেশ দিতে পারে। এই একটা রায় হলো জাস্টিস ভদ্রলোকের রায়। আমাদের নারায়ণগঞ্জের দুই যে নায়ক, সাতক্ষীরার নায়ক খলনায়ক, সেই নূর হোসেন বনাম নজরুল ইসলাম, সেই মামলায় বিচারপতি কাজী ইবাদুল হক এই রায় দিয়েছেন। তো আমি আশা করি যে নির্বাচন কমিশন নির্বাচনটা যাতে প্রশ্নবিদ্ধ না হয়, নির্বাচনটা আসলেই যে কোনো রকম সকল মানদণ্ডে যেন এটা গ্রহণযোগ্য হয়, এই জন্য নির্বাচন কমিশন এই যে সকল ব্যক্তির বিরুদ্ধে প্রশ্ন আছে, যে সকল ব্যক্তির যোগ্যতা নিয়ে, প্রার্থী হওয়ার যোগ্যতা নিয়ে প্রশ্ন আছে, সেগুলো স্থগিত করে তারপরে তদন্ত সাপেক্ষে তাদের ফলাফল ঘোষণা করা দরকার। জি, এবারকার নির্বাচন কমিশন নিয়ে কিন্তু কিছু কিছু অভিযোগ ছিল। গঠনের পর থেকে এক পক্ষ অভিযোগ করেছে, শেষের দিকে এসে বিভিন্ন পক্ষ অভিযোগ করছে। বিএনপি জামাত দুই পক্ষই বলেছে যে আমরা যে অভিযোগগুলো করছি সেগুলো ঠিকমতো অ্যাক্ট করছে না কমিশন। ফাইনালি আজকে নির্বাচনটা পর্যন্ত আপনার কাছে মনে হয় তাদের অ্যাক্টিং কতটুকু সফল হলো? আপনি 100-তে কত দেবেন তাদেরকে? তারা হ্যাঁ, নির্বাচনটা আমি আগেই বলেছি, যারা ভোট দিতে চেয়েছে, ভোট দিতে গিয়েছে, তারা ভোট দিতে পেরেছে। হয়তো দুই একটা বিচ্ছিন্ন ঘটনা ঘটতে পারে, এবং নির্বাচনটা মোটামুটি শান্তিপূর্ণভাবে হয়েছে। যদিও ভোটের হার নিয়ে কারো কারো অসন্তুষ্টি আছে, ভোটের হার কম বলে মনে হয়। তো এই দিক থেকে নির্বাচনটা গ্রহণযোগ্য নির্বাচন হয়েছে। কিন্তু এটা ওই যে সর্বশ্রেষ্ঠ নির্বাচন হয়েছে সকল মানদণ্ডে, আমি যেই কারণ বলেছি। এবং নির্বাচন কমিশনের যে অভিযোগ, নির্বাচন কমিশন অনেক ক্ষেত্রে শিথিলতা দেখিয়েছে। এরকম অভিযোগ আছে যে নির্বাচন কমিশন কাউকে অসন্তুষ্ট করতে চায়নি, এবং যার ফলে তারা আইন কানুন বিধিবিধান সঠিকভাবে অনেক সময় প্রয়োগ করেনি। এবং এই যে যেমন আরও কিছু কিছু ক্ষেত্রে নির্বাচন কমিশন যে সকল সিদ্ধান্ত নিয়েছে, এগুলো চরম প্রশ্নবিদ্ধ হয়েছে। যেমন তারা যে নির্বাচন পর্যবেক্ষক নিয়োগের ব্যাপারে তারা সিদ্ধান্ত, শুধু তাই নয়, বেশ কিছু অভিযোগ নিয়ে আপনার সাথে একটু কথা বলার আছে। আমরা একটু বিএনপির গুলশান অফিসের চেয়ারম্যানের যে কার্যালয়, সেই অফিসের সামনে আছেন আমাদের সহকর্মী আনোয়ার হোসেন। তার কাছ থেকে জানবো কিছু উচ্ছ্বাসের খবর জানছি, এবং তারা হয়তো বিভিন্নভাবে খবর পাচ্ছেন। ফলাফলটা আমাদের আগেও হয়তো তাদের যেহেতু কর্মী বাহিনী আছে সব জায়গা থেকে খবরটা একটু আগে পেয়ে যাচ্ছেন। একটু শুনি আনোয়ার হোসেন, আপনার কাছে কি খবর আছে? মানে এটা হচ্ছে রাজনৈতিক দল হিসেবে বিএনপির মাধ্যমে কতটুকু এগিয়ে আছে, কতটা আসনে তারা জিতলো, এবং উচ্ছ্বাসের বিষয়টা তো অবশ্যই বলবেন। আর বিএনপি চেয়ারম্যান তারেক রহমান কি তার অফিসে এসছেন কিনা? আমি যে কথাটি বলতে চাই আপনার কথা ধরেই, আসলে সেটি হচ্ছে যে কর্মী সমর্থক যারা আছেন বিএনপির, তাদের মধ্যে উচ্ছ্বাসের আসলে কমতি নেই। একটু আগেই তাদের যে উচ্ছ্বাস সেটি আমরা দেখেছি। এখানে আমরা দেখেছি কর্মী সমর্থকদের এক ধরনের উচ্ছ্বাস, অর্থাৎ তারা একটু আগে এখানে একদমই মিছিলে মানে এক ধরনের বিজয় মিছিলের যে অবস্থাটি আমরা দেখেছি, যে উচ্ছ্বাসের জায়গাটি একটু কিছুক্ষণ আগে আমরা সেটি পরিলক্ষিত করছিলাম। যদিও এখন সবাই যার যার মতো এই বিএনপি চেয়ারম্যানের যে গুলশানের কার্যালয়, সেই সামনেই অবস্থান করছেন বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। আর আপনি যে তথ্যের জায়গাটি বলছিলেন দলীয়ভাবে, বা এখানে নেতাকর্মী যারা আছেন তাদের মধ্যে উচ্ছ্বাসের জায়গাটি, এবং তাদের মধ্যে মাধ্যমের যে তথ্য, সেই জায়গা থেকে বলতে গেলে তারা একটা নিরঙ্কুশ বিজয়ের দিকেই তারা এগিয়ে যাচ্ছে, এমনই কিন্তু তারা তাদের মুখে মুখে আসলে একরকম আমরা যদি বলি, তারা বলছেন তাদের দলীয়ভাবে, বা তাদের যে আসলে মূলত যে তথ্য বা সোর্সের যে জায়গাটি রয়েছে দলীয়ভাবে, সেই জায়গা থেকেই কিন্তু তারা অনেকটাই কনফিডেন্টের জায়গায় রয়েছেন, এমন একটি তথ্য কিন্তু আসলে বলতেই পারি। অর্থাৎ উৎসবের যে আমেজটি, অর্থাৎ বিজয়ের যে একটি মানে কি বলবো, যে বিজয়ের যে এক ধরনের যে অবস্থা, দ্বার প্রান্তে যাওয়া, সেই বিষয়টি কিন্তু আমরা আসলে একের পর এক আমরা আসলে দেখতে পাচ্ছি। তো সেই জায়গা থেকে আমরা একটু কথা বলতে চাই এখানে যারা বিএনপির যারা সমর্থক আছে, আমরা একটু কথা বলতে চাই। যে আমরা দেখছি যে একটা উচ্ছ্বাসের জায়গা তৈরি হয়েছে এখানে। আমরা দেখলাম যে আপনাদের যারা সমর্থক আছেন তারা এক ধরনের বিজয় মিছিল করছিলেন। একটু আশাবাদের জায়গাটা বা আপনাদের কাছে তথ্যের জায়গাটা একটু জানতে চাই। ইনশাল্লাহ আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রতীক্ষিত সময় দীর্ঘ 17 বছর নির্যাতনের শিকার ছিলেন। আমরা কোনদিন আত্মগোপনে যাই নাই। বিএনপি একমাত্র, বিএনপি কিন্তু ইন্ডিয়াও নয়, পাকিস্তানও নয়, বাংলাদেশের
জাতীয় দলের একমাত্র হলো সমর্থন দল বাংলাদেশ, তারা কিন্তু লক্ষ লক্ষ নেতাকর্মী জেলে ছিলেন। কিন্তু আজকে আমরা এই বিজয়কে আমরা সাধুবাদ জানাই যে দেশের আমার জনগোষ্ঠীকে। আমরা ইনশাল্লাহ সামনে দিয়ে তারেক যে নেতৃত্বে এই দেশটা সুন্দরভাবে সাজানো, ডিজিটালাইজেশন সুন্দরভাবে সাজাবে ইনশাল্লাহ। যে জামাত বিএনপি জামাত যেভাবে লিপ্ত ছিল, যে আপত্তিকর কথাবার্তা বলেছিলেন, এমন একটা ঘটনা ছিল যে ফেরেশতা যদি বিএনপিতে দাঁড় করে দেওয়া হয় তাকে চাঁদাবাজ বলে উল্লেখ করতে হয়। এটা খুবই দুঃখজনক। বিএনপির কোনো ব্যক্তি কোনো চাঁদাবাজি জড়িত না। রাস্তাঘাটের লোকজন চাঁদাবাজি অন্য করে, ওদের নাম যদি বিএনপি দিয়ে, এটা দুঃখজনক। এই ধরনের জনগণ কিন্তু খায় নাই। জনগণ কিন্তু ইনশাল্লাহ তাদের সঠিক সিদ্ধান্তটা দিয়েছেন ইনশাল্লাহ। তার মানে দেশটা সুন্দরভাবে পরিচালিত হবে। অদূর ভবিষ্যৎ দেখেন আমরা ইনশাল্লাহ দেশটাকে অনেক অনেক উন্নয়নের দরকার। এবং তাহলে আমাদের তারেক জিয়া 17 বছর লন্ডনে ছিলেন, ডিসিপ্লিন জীবন যেমন যেভাবে করছে, ইনশাল্লাহ দেশটাকে এইভাবে মনের মতো সাজাবেন ইনশাল্লাহ। ধন্যবাদ অনেক, হ্যাঁ অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। জুয়েল, শুনছিলেন এখানে একজন কর্মী সমর্থক, তিনি বলছিলেন অর্থাৎ বিজয়ের বেলায়, অর্থাৎ বিজয়ের যে দ্বার প্রান্তে তার এই উচ্ছ্বাসের জায়গায় তাদের এই কথোপকথনের মধ্য দিয়ে উঠে আসছে। সব মিলিয়ে আমরা যেটি বলতে পারি যে কিছুক্ষণ আগে, অর্থাৎ সন্ধ্যার পরপরই যে এক ধরনের যে একটা শ্বাসরুদ্ধকর অবস্থা আমরা দেখেছি নেতাকর্মীদের মধ্যে, সেটি কাটিয়ে এখন বিএনপির সমর্থক নেতারা এখানে যারা আছেন উপস্থিত, বিভিন্ন স্তরের নেতাকর্মী, তাদের মধ্যে উচ্ছ্বাসের জায়গাটি কিছুক্ষণ আগেই কিন্তু এক ধরনের বিজয় মিছিলের উচ্ছ্বাসে কিন্তু আসলে মেতে ছিলেন এখানকার, বিশেষ করে নিশ্চয়ই রাত যখন বাড়বে, আরো যখন ফলাফল আসতে শুরু হবে, আরো বিষয়গুলো আরো পরিষ্কার হবে, তখন আরো বিজয় মিছিলগুলো আরো বড় হবে, দীর্ঘ হবে এবং মানুষও এখানে আসতে শুরু করবে। আপনি তো আছেনই, আপনার সঙ্গে অবশ্যই টাইম টু টাইম তো কথা হবেই, থাকবেন। ধন্যবাদ আপনাকে। বদিউল আলম মজুমদার, যে কথাটি ছিলাম যে বিএনপি পক্ষ থেকে একটা অভিযোগ একদম স্পেসিফিকলি করা হয়েছে, বিশেষত পোস্টাল ব্যালট নিয়ে। পোস্টাল ব্যালটে যেভাবে সাজানো হয়েছে মার্কা, এবং সেগুলো অ্যালফাবেটিক্যালিও তারা সঠিকভাবে সাজায়নি। এটা নিয়ে যখন নির্বাচন কমিশনে অভিযোগ করা হলো, একজন নির্বাচন পরিচালনা কমিটির প্রধান তিনি বলেছেন যে নির্বাচন কমিশন থেকে অবাক হয়েছে, বিস্মিত, যে আয় হায়, আমরা তো জানতাম না। এই কথা বলেই তো খালাস হওয়া যাবে না। তার মানে যেটার সঙ্গে এটা জড়িত তার বিরুদ্ধে তো ব্যবস্থা নেওয়া উচিত ছিল, কিছুই করে নাই। মানে সমস্যাটা কি হয় আসলে, এই কমিশনে যারা যান তারা সেরকম শক্তভাবে অ্যাক্ট করতে পারেন না কেন? এটা যেই রকম ব্যক্তিদেরকে নিয়োগ দেওয়া হয় সেটা সেই রকম ব্যক্তির চারিত্রিক বৈশিষ্ট্যের উপর নির্ভর করে। কিছু কিছু ব্যক্তি তো অতীতে তারা মেরুদণ্ড শক্ত করে দাঁড়াতে পেরেছে অনেক ক্ষেত্রেই। তবে দিন দিন এটার অভাব আমরা লক্ষ্য করেছি। আমাদের যতগুলো নির্বাচন কমিশন ছিল গত 15-16 বছরে, 3টা নির্বাচন কমিশন তো তাদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছিল, এবং তদন্ত করে তাদের যে ব্যর্থতা, শুধু ব্যর্থতাই নয়, তাদের যে নির্বাচনে যে অনিয়মের ক্ষেত্রে অনিয়মের সাথে তাদের জড়িত হওয়ার তথ্য প্রমাণ পাওয়া গিয়েছে। তো আমরা যদি মেরুদণ্ড সম্পন্ন, সাহসী, সুনাম সম্পন্ন ব্যক্তিদেরকে যদি আমরা নিয়োগ দেই, তাহলে তারা তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করবে। আবার যদি আমরা যে দলীয় চাপে কিংবা বিভিন্ন বিবেচনা এমন ব্যক্তিদেরকে নিয়োগ দেই যারা সেই রকম পরিস্থিতিতে চাপের মুখে তারা সঠিক সিদ্ধান্ত নিতে তারা কুণ্ঠাবোধ করবে, তাহলে আমাদের সেই রকম অবস্থাই হবে। তো আমরা যেটা গুরুত্বপূর্ণ, এই যে ফলাফল আসছে এবং বিএনপির মধ্যে উচ্ছ্বাস দেখতে পাচ্ছি, এটাই তো হওয়ার কথা। যে বিএনপি এত বড় দল, এত কর্মী সমর্থক, বস্তুত যে জুলাই অভ্যুত্থানের পরে পরে যদি নির্বাচন হতো, তাহলে তো এই যে তারা নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতাই নয়, তারা অধিকাংশ আসনই বোধহয় পেত। কিন্তু ক্রমান্বয়ে তাদের সমর্থন বোধহয় কমে গিয়েছে। এবং আরেকটা জিনিস যে লক্ষণীয়, যে জামাত অপেক্ষাকৃত একটা ছোট দল ছিল, এবং জামাতের ভোটের হার, অতীতের ভোটের হার অবশ্য নিকট অতীতের নয়, অনেক পুরনো অতীতে, হ্যাঁ, পুরনো ভোটের হার অতি নগণ্য ছিল। কিন্তু তারা যেই প্রতিযোগিতা এসছে, এটাও একটা যে লক্ষণীয়, এবং এটাও আমাদের যে কেউ হয়তো আচ্ছাদিত হয়েছে তাদের এই ফলাফলে।
তো এই একটা প্রতিযোগিতামূলক নির্বাচন এবং একটা প্রতিযোগিতা একটা সরকার যেখানে একটা শক্ত বিরোধী দল থাকে, যাতে সরকারি দল কোনো রকম অন্যায় করে পার পেয়ে না যায়, যেটা ঘটেছে গত 15-16 বছরে। কোনো বিরোধী দল ছিল না, বিরোধী দল দাঁড়াতে দেওয়া হয়নি এবং বিরোধী দলের উপর দমনপীড়ন এবং বিএনপি ব্যাপক দমনপীড়নের শিকার হয়েছিল, জামাতও হয়েছিল। তো এই যদি একটা শক্ত বিরোধী দল থাকে তাহলে অনেক ক্ষেত্রেই এটা ইতিবাচক। আর আরেকটা কথা প্রচলিত আছে যে কার্স অফ দি 2/3 মেজরিটি, যে 2/3 সংখ্যাগরিষ্ঠতার যে বিস্ফল, যে আমরা অতীত দেখেছি আমাদের দুইবার কিন্তু, যেমন 2008 সালে এবং 2001 সালে আমাদের 2/3 বেশি সংখ্যাগরিষ্ঠ ছিল এবং যারা ক্ষমতা ছিল তাদের। এবং আওয়ামী লীগের ব্যাপারে তো কী ঘটেছে আমরা দেখেছি। বিএনপির ব্যাপারেও তারা কিন্তু জনপ্রিয়তা ব্যাপকভাবে হারিয়েছে তাদের, এবং যে 2008 সাল নির্বাচন তারা ব্যাপকভাবে যে ভূমিধস বিজয় হয়েছিল আওয়ামী লীগের, যদিও এই নির্বাচন নিয়ে প্রশ্ন আছে। তো এই 2/3 মেজরিটির কিন্তু একটা ভয়ানক দিক আছে। তাই যে একটা শক্ত বিরোধী দল থাকাটা ইতিবাচক। আর আমাদের যেটা আমরা একটা হোমোজেনিয়াস সোসাইটি, আমাদের ভাষা এক প্রায়, আমাদের জাতিগত কিছু সংখ্যালঘু আছে, কিন্তু আমরা প্রায় সবাই দেখতে একরকম, ভাষা এক এবং সংস্কৃতি এক প্রায়। তো এই অবস্থায় আমাদের মধ্যে যে বিভাজন আমাদের জনগোষ্ঠীর মধ্যে, এটা কিন্তু আমাদের সামনে এগিয়ে যাওয়ার ব্যাপারে বিরাট প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। যে বিভক্ত জাতি বেশি দূরে এগোতে পারে না, আমরা চরমভাবে বিভক্ত। তা আমরা মনে হয় বিভক্তির ঊর্ধ্বে উঠে আমাদের দরকার। এবং যদি এরকম একটা শক্ত বিরোধী দল থাকে তাহলে যেটা হবে যে আলাপ আলোচনার, আমরা এমন বিভক্ত যে দেশের স্বার্থের ক্ষেত্রেও অনেক সময় একসাথে হতে পারি না। এক্স্যাক্টলি মৌলিক বিষয়ে আমরা একমত হতে পারি না। তো যদি শক্ত বিরোধী দল থাকে তাহলে আলাপ আলোচনার একটা সংস্কৃতি গড়ে উঠতে পারে। এখন তো আমরা অতীতে যেটা দেখেছি, রাজপথে সব সমস্যার সমাধানের চেষ্টা করেছি, রাজপথে আন্দোলনের মাধ্যমে, এবং অনেক ক্ষেত্রে রাজপথের আন্দোলনের মাধ্যমে কোনো সমস্যার স্থায়ী সমাধান হয় না। সাময়িকভাবে সমাধান হতে পারে, কিন্তু সেগুলো অনেক সময় বেসামাল হয়ে যায়। এই রাজপথের আন্দোলন সহিংস হয়। তো আমাদের আলাপ আলোচনার মাধ্যমেই আমাদের সমস্যার সমাধান করা দরকার। তো একটা শক্ত বিরোধী দল থাকলে সেই আলাপ আলোচনার সংস্কৃতি, একটা ডেলিবারেটিভ ডেমোক্রেসি আমাদের সৃষ্টির সম্ভাবনা তৈরি হয় বলে আমি মনে করি। আর এই যে আরেকটা হলো, যেটা আমাদের এই নির্বাচনের সহিংসতা তেমন ঘটেনি, তেমন ওই যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি, কারণ এই দুই দলে কিন্তু অন্তত অনেকের কাছে প্রতীয়মান হয়েছে তারা মাঠের শক্তির দিক থেকে, হয়তো সমর্থনের দিক থেকে তাদের পার্থক্য আছে, কিন্তু মাঠের এই যে শক্তির দিক থেকে, গ্রাসরুট ওই শক্তির দিক থেকে তাদের মধ্যে একটা ভারসাম্য আছে। ভারসাম্য যার জন্য এই যে নির্বাচনটা শান্তিপূর্ণ হয়েছে। ওই যে পশ্চিমা দেশে একটা যে বড় বড় শক্তির মধ্যে তারা একটা স্ট্র্যাটেজি ব্যবহার করে, ম্যাড স্ট্র্যাটেজি, মিউচুয়ালি অ্যাসিউর্ড ডিস্ট্রাকশন। যেমন যে নিউক্লিয়ার যুদ্ধ যদি হয়, তাহলে যে আক্রমণ করবে সে, যার উপর আক্রমণ চালাবে সে ধ্বংস হয়ে যাবে, আবার সে যে আক্রমণ করবে সেও ধ্বংস হয়ে যাবে। মিউচুয়ালি অ্যাসিউর্ড ডিস্ট্রাকশন। তো যখন সমানে সমানে হয়, যদিও এখানে সমান নয়, যদিও মাঠের শক্তির দিক থেকে ভারসাম্য থাকে, তাহলে কিন্তু আমাদের এই শান্তিপূর্ণ নির্বাচন হওয়ার সম্ভাবনাটা বেড়ে যায়। আবার উল্টো হতে পারে। তবে এটা নির্ভর করবে রাজনৈতিক সংস্কৃতির উপর। রাজনৈতিক সংস্কৃতি হলো এই যে আমাদের গণতান্ত্রিক সংস্কৃতি, গণতান্ত্রিক মূল্যবোধ হলো যে পরস্পরের প্রতি সহনশীলতা, এটাই মূল কথা গণতান্ত্রিক সংস্কৃতির। সহনশীলতার দিকগুলো কিন্তু আমরা ইদানিং দেখছি, বিশেষত তারেক রহমানের
আগের তারেক রহমান, আমরা যখন 2008-এ তাকে চলে যেতে বাধ্য হলো, এর পরের তারেক রহমানের মধ্যে বিরাট ফারাক, বিস্তর ফারাক। তো শেষের দিকে এসেও জামায়াতের আমির এবং বিএনপির চেয়ারম্যান একজন আরেকজনের প্রতি যেভাবে বিষোদ্গার করেছেন, তারপর আমরা আশা করতে চাই যে সামনে সংস্কৃতিটা আরও ডেভেলপ করবে। তবে একটা জিনিস আমি প্রশ্ন রেখে একটু বিরতি দেব। প্রশ্নটা হচ্ছে যে নির্বাচন কমিশন নিয়োগের ক্ষেত্রে যে কথাটি বলছেন, ভারতে যেরকম আছে রানিং সিএসপি অফিসার নির্বাচন কমিশনার হচ্ছেন, সিনিয়র অফিসার, আমাদের এখান থেকে নিলে সমস্যা কোথায়? মানে আমরা ধরেন একজন অবসরপ্রাপ্ত 70-80 বছর, আমি বয়সকে ছোট করে বলার জন্য অবশ্যই অভিজ্ঞ, কিন্তু একটা মানুষের তো বয়সেরও একটা স্পিডেরও একটা ব্যাপার আছে। উনি যদি রানিং কোনো কর্মকর্তা হয়, তিনি যদি এরকম অ্যাক্টিভ কোনো কর্মকর্তা হয় এবং তার মধ্যে যদি সেই সততাটুকু থাকে, তাহলে কাজটা আরও সহজ হয় কিনা, ভালো হয় কিনা, শক্ত নির্বাচন কমিশন হয় কিনা আমি জানি না। আপনি নির্বাচন কমিশন নিয়ে এত বছর ধরে কাজ করছেন, আপনি আরো ভালো বলতে পারবেন না। বিরতির পরে এসে আপনার কাছ থেকে উত্তর নেব। দর্শক, একটা বিরতি নিচ্ছি, আমরা ডিবিসির সঙ্গে থাকবেন। আপনারা আছেন ডিবিসি নিউজের বিশেষ আয়োজন বিআরবি কেবলস উৎসবের ভোট, পাওয়ার্ড বাই বিআরবি হসপিটাল। স্বাগত আর একবার ডিবিসি নিউজের বিশেষ আয়োজন বিআরবি কেবলস উৎসবের ভোট, পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালে। আমাদের সঙ্গে অতিথি হিসেবে স্টুডিওতে আছেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সাবেক প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার। বদিউল আলম মজুমদার, যে প্রশ্নটি রেখে গিয়েছিলাম যে এই যে নির্বাচন কমিশনার নিয়োগের ক্ষেত্রে একটু শক্ত মেরুদণ্ড সোজা রাখা মানুষ নিয়োগের ক্ষেত্রে কি করা যেতে পারে? আপনাকে থামাতে হবে, আপনার শব্দ পাচ্ছি না, শব্দযন্ত্রে কোনো রকম সমস্যা আছে হয়তো, আমরা ঠিক করবো। এর মধ্যে একটা প্রতিবেদন দেখে আসি। দর্শক, আমাদের স্ক্রিনে আপনারা ফলাফলের আপডেট জানতে পাচ্ছেন, একটু খেয়াল রাখবেন। আমাদের নিচে যে স্ক্রলগুলো যাচ্ছে তার উপরে যে আপডেট যাচ্ছে, সেই আপডেটগুলোতে আপনারা প্রতি মুহূর্তে আপডেট পাবেন। আমার কাছ পর্যন্ত আপডেটটা আসতে একটু দেরি হবে হয়তো, কিন্তু স্ক্রিনে চোখটা তাকালেই দেখতে পারবেন এখন পর্যন্ত আমরা যে কটা প্রাথমিক ফলাফল পেয়েছি সেগুলোর একটা নির্যাস আপনারা নিচে স্ক্রলে দেখতে পারবেন। অবশ্যই নিজেকে আপডেট রাখবেন এবং সারা রাত আমরা এই আপডেটটা দিতে থাকবো। যেমনটা আগে বলছিলাম, আমাদের সঙ্গে অতিথি হিসেবে আছেন ডক্টর বদিউল আলম মজুমদার। তার সঙ্গে প্রশ্নটি করেছিলাম, আপনার শব্দযন্ত্রের সমস্যার কারণে শুনতে পারিনি, আর প্রশ্নটা রিপিট করলাম না, বলবেন। আমাদের অতীতে নির্বাচন কমিশন নিয়োগ হতো একটা আইনের মাধ্যমে, এবং এই নির্বাচন কমিশন নিয়োগ দিত যারা ক্ষমতাসীন সরকার, ক্ষমতাসীন দল, তারাই নিয়োগ দিত। তো এবার যে জুলাই জাতীয় সনদে যেই ঐক্যমত্য হয়েছে, তাতে এই যে নির্বাচন কমিশন নিয়োগ হবে সর্বদলীয় সম্মতির ভিত্তিতে, রাজনৈতিক ঐক্যমতের ভিত্তিতে। অর্থাৎ একটা সার্চ কমিটি হবে যেখানে প্রধানমন্ত্রী থাকবেন, যেখানে বিরোধী দলের নেতা থাকবেন, যেখানে স্পিকার থাকবেন। তো এই সকল ব্যক্তিদের কিংবা তাদের প্রতিনিধি হতে পারে, শেষ পর্যন্ত কী হয় আমরা জানি না। তো মানে সর্বদলীয় সবার সম্মতিতে এই নির্বাচন কমিশন নিয়োগ হবে। এবং বস্তুত আমাদের এই যে প্রতিষ্ঠানগুলোতে যে করুণ অবস্থা, একটা ক্ষেত্রেই সর্বসম্মতভাবে সবাই রাজি হয়েছে, নির্বাচন কমিশনের নিয়োগটা যেন সর্বদলীয়ভাবে হয়। ওই যে সব দলের, যেটা সরকারের সবগুলো বিভাগের প্রতিনিধিদের মাধ্যমে নিয়োগটা হবে। এটা সম্ভব কি? সবাই একমত হবে কারো সম্পর্কে? মানে একসময় তো কথাও ছিল যে বাংলাদেশের কোনো মানুষ মানে নিরপেক্ষ থাকতে পারে, এরকম মানে ভাবাটাই। নিরপেক্ষ আছে, নিরপেক্ষ থাকা সম্ভব। দায়িত্ব পেলে কারো কারো ওই যে দুর্বলতা থাকতে পারে, মতামত থাকতে পারে, কিন্তু দায়িত্ব পেলে অনেক ব্যক্তি নিরপেক্ষ হইতে পারে। অতীতে দেখা গিয়েছে এটা সম্ভব। তো আমি মনে করি ভবিষ্যতে সম্ভব। আর যখন এইভাবেই নিয়োগ হবে, তখন তাদের যেই একটা ঐক্যমতে পৌঁছতে হবে, তার কোনো বিকল্প নেই। তো আমার মনে হয় আমরা তো একটা নূতন সংস্কৃতি সৃষ্টি করতে চাই। আমরা আলাপ আলোচনার সংস্কৃতি, আমরা এই যে নিজের দলীয় বিবেচনা কিংবা দলীয় স্বার্থ বিবেচনা না করে আমরা যে আমাদের গণতান্ত্রিক ব্যবস্থাটাকে পরিচালিত করার, আমাদের সঠিক ব্যক্তিদেরকে নির্বাচন কমিশনে নিয়োগ দেওয়ার, একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করা, যার মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়াটাকে শক্তিশালী ভিত্তির উপর দাঁড় করানোর পথ প্রশস্ত করার, এই দিকে তো আমাদের অগ্রসর হতে হবে। আমরা যদি একটা ম্যাচিউর গণতন্ত্রের দিকে এগোতে চাই। আমরা তো 54 বছরে আমরা আমাদের যে নির্বাচন ব্যবস্থাটাকে আমরা শক্ত ভিত্তির উপর দাঁড় করাতে পারিনি। আমরা একটার পর একটা বিতর্কিত নির্বাচন হয়েছে। তো আমরা তো এর থেকে উত্তরণ ঘটাতে হবে। তো
তা আমার মনে হয় এই ক্ষেত্রে নির্বাচন কমিশন নিয়োগের ক্ষেত্রে সবার মতামতের ভিত্তিতে নিয়োগ দেওয়া, তো আমি আশা করি আমরা সফল হব এবং এর মাধ্যমে একটা নতুন সংস্কৃতির আমরা তৈরি সম্ভব হবে। জি, তৈরি করব। আপনি ঐকমত্য কমিশনের সদস্য ছিলেন, মানে সবকিছু মিলিয়ে যখন আপনারা ফাইনাল করলেন কি কি সংস্কার হবে, ইভেন কি জুলাই সনদ পর্যন্ত তৈরি করেছেন, আমি জানি না, অনেকেই বলেন যে আমার কেন জানি তাদের কাছে মনে হয় যে অনেক বেশি সংস্কারের প্রস্তাব নিয়ে বসে গেছিল এই অন্তর্বর্তী সরকার, যে কারণে অনেকটা তালগোল পাকিয়ে ফেলেছে। এমনকি হতে পারতো যে পার্টিকুলার নির্বাচন ব্যবস্থা, পার্টিকুলার রাষ্ট্র সংস্কারের একটা জায়গা আমরা একদম ঠিক করে দিয়ে গেলাম, পরবর্তী সরকার তা করবে। কিন্তু এতগুলো করতে গিয়ে কোনোটাই আসলে সঠিকভাবে হলো না, এরকম একটা ব্যাপার আছে কি? আমার মনে হয় না। আমরা এই সরকার তো প্রথম 6টা সংস্কার কমিশন গঠন করেছে এবং 6টা সংস্কার কমিশনের প্রধানদেরকে নিয়ে ঐক্যমত্য কমিশন করতে হয়েছে আমাদের প্রধান উপদেষ্টার নেতৃত্বে। এবং এই 6টা সংস্কার কমিশন যে সকল সুপারিশ করেছে তার থেকে আমরা 166টা বেছে নিয়ে রাজনৈতিক দলের সাথে আলাপ আলোচনা করেছি এককভাবে, সম্মিলিতভাবে। তার থেকে 84টাতে একমত হয়েছে, কিন্তু এই 6টা কমিশনের সহস্রাধিক প্রস্তাব ছিল এবং এরপরে যদি 11টা সংস্কার কমিশনের কথা বলা হয় তাহলে তো অসংখ্য। তো মূলত আমাদের গণভোট হচ্ছে যেগুলোতে সংবিধান সংস্কার করতে হবে 48টা, 84টার মধ্যে 48টা সংবিধান সংস্কার সংক্রান্ত, এগুলো নিয়ে গণভোট হবে। এবং এগুলোতে গণভোট হওয়ার কারণ সংবিধান সংস্কার করতে হলে জনগণের মতামত নিতে হবে, কারণ সংবিধানটা হলো উইল অফ দি পিপল, জনগণের মতামতের প্রতিফলন। তাই তো এটা এই যে যেমন আমাদের অনেকগুলো বিষয়, যে যেমন প্রতিষ্ঠানগুলোর কথা বলছি, প্রতিষ্ঠানগুলোকে নিয়োগ হতে হবে নিরপেক্ষ ব্যক্তিদের নিয়ে, আমাদের বিচার বিভাগকে স্বাধীন করতে হবে, আমাদের উচ্চকক্ষ গঠনের মাধ্যমে আমরা চেকস অ্যান্ড ব্যালেন্স সৃষ্টি করব এবং এর মাধ্যমে যাতে কেউ কথায় কথায় সংবিধান দলীয় স্বার্থে এটা নিয়ে আসলে আরেকটু বড় কথা বলতে পারলে ভালো হতো। আমাদের সময় একদম শেষের দিকে, এগুলো সবগুলোই গুরুত্বপূর্ণ। প্রশ্নটা উত্থাপন করলাম, অবশ্যই পরবর্তী সময় যদি সুযোগ পাই আপনার কাছ থেকে নেব। আমরা একটু আরেকটা ব্রিফিংয়ে যাব, বিভাগীয় কমিশনারের কার্যালয়, সেখানে ঢাকার মহানগরের 13টা আসনে ফলাফল ঘোষণা হচ্ছে। আমরা একটু সেখানকার একটু ব্রিফিংটা শুনে আমাদের শেষ করতে হবে। ঢাকা 7, মোট কেন্দ্র 165, প্রাপ্ত ফলাফল 16। মাকসুদুর রহমান, বাংলাদেশের সাংস্কৃতিক মুক্তিযুদ্ধ, প্রতীক ছড়ি, প্রাপ্ত ভোট হচ্ছে 11। মোহাম্মদ ইসাক সরকার, স্বতন্ত্র, প্রতীক হচ্ছে ফুটবল, প্রাপ্ত ভোট হচ্ছে 250। মোহাম্মদ সাইফুদ্দিন আহমেদ মিলন, জাতীয় পার্টি, প্রতীক হচ্ছে লাঙ্গল, প্রাপ্ত ভোট 230। মোহাম্মদ আব্দুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশ, প্রতীক হাত পাকা, প্রাপ্ত ভোট 682। মোহাম্মদ এনায়েতুল্লাহ, বাংলাদেশ জামায়াত ইসলামী, প্রতীক দাঁড়িপাল্লা, প্রাপ্ত ভোট হচ্ছে 9621। মোহাম্মদ শহীদুল ইসলাম, বাংলাদেশ জাতীয় পার্টি, প্রতীক কাটাল, প্রাপ্ত ভোট হচ্ছে 17। মোহাম্মদ হাবিবুল্লাহ, বাংলাদেশ খেলাপথ আন্দোলন, প্রতীক হচ্ছে বটগাছ, প্রাপ্ত ভোট হচ্ছে 320। শফিকুর রহমান, বাংলাদেশ রিপাবলিকান পার্টি, প্রতীক হচ্ছে হাতি, প্রাপ্ত ভোট হচ্ছে 27। শাহানা সেলিম, জাতীয় সমাজতান্ত্রিক দল, প্রতীক হচ্ছে তারা, প্রাপ্ত ভোট হচ্ছে 35। সীমা দত্ত, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল, প্রতীক হচ্ছে কাচি, প্রাপ্ত ভোট হচ্ছে 35। হামিদুর রহমান, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, প্রতীক হচ্ছে ধানের শীষ, প্রাপ্ত ভোট হচ্ছে 9397। জি, আমরা ব্রিফিংটা মোটামুটি যতটুকু শুনলাম, আমরা শুনছিলাম, বারবার শুনবো, কিন্তু ওই যে আমি শুরুতে বললাম যে আমরা একটু বেশি এগিয়ে আছি কমিশনের পক্ষ থেকে, সেই জায়গাটা আপনি যদি শেষ করতেন, আমার একদম হাতের সময় কম, যে সংস্কার নিয়ে যে কথাগুলো বলছিলেন, অবশ্যই সবগুলো গুরুত্বপূর্ণ, কিন্তু সবগুলো বাস্তবায়ন আগামী সরকারের পক্ষে কতটা সহজ হবে বা কতটা পারবে? এখন যদি হাবর যুক্ত হয় তখন এই যারা সরকার গঠন করবে, শুধু সরকার গঠন নয়, যে সংসদের আগামী সংসদ শুধু সংসদ হিসাবেই দায়িত্ব পালন করবে না, তারা এই যে আমাদের এই সংস্কার পরিষদের দায়িত্ব পালন করবে, সংবিধান সংস্কার পরিষদের দায়িত্ব পালন করবে। তাদের 180 কর্মদিবস থাকবে, যার মধ্যে যদি হাবর জয়যুক্ত হয় এই 48টা বিষয় সংবিধানে অন্তর্ভুক্ত করার। তো এই আশা করি তারা
এটা করবে। তবে একটা যে জিনিস আমাদের মনে রাখতে হবে, তারা যদি এটা না করে তার কোনো প্রতিকার নেই। তো এই কিন্তু হ্যাঁ ভোট জিতলেও তারা না করলে কোনো প্রতিকার নেই। প্রতিকার নেই, কিন্তু তারা তো সবাই সাইন করেছে যে আমরা করব। সাইন করেছে, ওটাই আর কি, তাদের নৈতিকভাবে তাদের দায়বদ্ধতা আছে যে তারা সুস্পষ্টভাবে এই যে জুলাই সনদ স্বাক্ষর করেছে অধিকাংশ দলেই, এবং তারা সুস্পষ্টভাবে অঙ্গীকার করেছে তারা জুলাই জাতীয় সনদের যে সকল সংস্কার পরিপূর্ণভাবে বাস্তবায়ন করবে এবং জুলাই সনদকে তারা সংবিধানে অন্তর্ভুক্ত করবে এবং জুলাই সনদে যে সকল বিষয়গুলোতে ঐক্যমত্য হয়েছে সে ব্যাপারে আদালতে গিয়ে চ্যালেঞ্জ করবে না। আমরা আশা করি যে তারা তাদের। আপনাকে অনেক ধন্যবাদ, অনেক কৃতজ্ঞতা আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। অনেক ধন্যবাদ। দর্শক, ডিবিসি নিউজের বিশেষ আয়োজন বিআরবি কেবলস উৎসবের ভোট পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালে এই ছিল এখনকার মতো। ডিবিসির সঙ্গে থাকবেন।